প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে দ্বাদশ অধ্যায়ের নমুনা প্রশ্ন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দ্বাদশ অধ্যায়টা খুবই সহজ এবং এখানে খুবই সহজ কয়েকটা ম্যাথ আছে এবং সেই রিলেটেড আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। তো সেই প্রশ্নগুলোই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে পারিবারিক হিসাব ব্যবস্থার দুইটি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই যে আমরা পারিবারিক হিসাবটা যে মেনটেন করি বা পারিবারিক হিসাব তৈরি করি, এখন এই পারিবারিক হিসাবটা তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মনে রাখতে হয় বা এটার সাথে যুক্ত দুইটা বৈশিষ্ট্য আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা একটু দেখি পারিবারিক হিসাবটা কি সেই সম্পর্কিত বিস্তারিত একটা আলোচনা। যেমন দেখো এখানে বলা হয়েছে পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। আমাদের পরিবার কিন্তু কখনোই মুনাফা অর্জন করার জন্য কখনোই কোনো কিছু করে না। কোনো বাজেট, কোনো আয় ব্যয়, কোনো কিছুই মুনাফা অর্জন করার জন্য তৈরি হয় না। আবার এটা একটা চলমান প্রতিষ্ঠান। একটা পরিবারে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খরচ হয়, আয় হয়, ব্যয় হয়, সব কিছুই চলমান থাকে এবং এই সকল লেনদেন সবসময় চলমান থাকে। এই জন্য বলা হয়েছে এটা একটা অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। একটি সুন্দর এবং সুশৃঙ্খল পারিবারিক জীবন পরিচালনার জন্য সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োজন হয়। দেখো আমরা যখন আমাদের পরিবারটাকে পরিচালনা করি তখন আমরা দেখি আমাদের বাবা মা অনেক সময় কতটুকু টাকা আয় হচ্ছে সেই আয়গুলোর উপর কিভাবে খরচ করলে আমাদের পরিবারটা সুন্দরভাবে চলতে পারে, প্লাস বছর শেষে বা মাস শেষে কিছু টাকা উদ্বৃত্ত থাকবে। বা এই যে উদ্বৃত্ত রাখার জন্য প্রথমেই দেখবে মাসের শুরুতেই আমাদের বাবা মারা কি করে, বাজেট তৈরি করে। তাহলে এই সম্পূর্ণ হিসাব ব্যবস্থাটাকেই যখন আমরা একটা হিসাবের মাধ্যমে তুলে ধরতে পারবো, সেটাই মূলত পারিবারিক হিসাব। এবং পারিবারিক হিসাব মেনটেন করার মাধ্যমে আমরা আমাদের পরিবারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, অথবা আমাদের জীবনযাপনটা আরো সুন্দর হয়। তো এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার আসো পারিবারিক হিসাব ব্যবস্থার দুইটা বৈশিষ্ট্য আমরা একটু দেখি। প্রথম বৈশিষ্ট্যে বলা হয়েছে যে স্বতন্ত্র একক নির্ধারণ করতে হয়। একটা নির্দিষ্ট একক প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে। প্রতিটি পরিবারকে তার কর্তা ব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করে হিসাব নিকাশ সম্পন্ন করতে হয়। অর্থাৎ যখন আমরা হিসাবটা করব তখন আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেকটি সদস্য আলাদা এবং পারিবারিক হিসাব, এই হিসাবের বিষয়টি সম্পূর্ণ আলাদা। অর্থাৎ হিসাবটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় এবং পরিবারের সদস্যরা এরা সম্পূর্ণ স্বতন্ত্র একটা বিষয়। এই বিষয়টাকে বিবেচনা করে তারপর আমাদের হিসাবটা মেনটেন করতে হবে। ঠিক যেমনভাবে আমরা ব্যবসায়িক বিভিন্ন হিসাব করে থাকি, ঠিক তেমনিভাবে এখানে আমরা পরিবারের সদস্যদেরকে আলাদা বিবেচনা করে হিসাবটা তৈরি করব। 2 নাম্বার বৈশিষ্ট্যে বলা হয়েছে নগদ লেনদেন। পরিবারের লেনদেন বেশিরভাগ ক্ষেত্রে নগদে সংঘটিত হয়ে থাকে, ফলে হিসাব নিকাশ সংরক্ষণ করা অনেক সহজ হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি বেশিরভাগ পরিবারে সবসময় নগদেই যে কোনো ধরনের লেনদেন হয়। কিছু কিছু এক্সেপশনাল পরিবার থাকে যাদের সাধারণত নগদ টাকায় চলে না, তো সেক্ষেত্রে তারা চাইলে ঋণ করতে পারে বা ধারে কোনো কিছু করতে পারে। তবে ম্যাক্সিমাম পরিবারের কথা যদি আমরা বলি, প্রায় সবগুলো পরিবারই চেষ্টা করে তারা যতটুকু টাকা ইনকাম করে, নগদ যতটুকু টাকা তাদের হাতে আছে, শুধুমাত্র সেই টাকা দিয়েই তারা যেন তাদের পুরো পরিবারটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য দেখবে প্রত্যেকটা হিসাবই সাধারণত নগদ টাকার সাথে জড়িত থাকে একটা পরিবারের ক্ষেত্রে। এবং এই জন্য কিন্তু আমাদের পারিবারিক হিসাবটা তৈরি করা প্লাস এটাকে সঠিকভাবে সাজানো সব কিছু কিন্তু খুব সহজ হয়। তাহলে দেখো আমরা প্রথম প্রশ্ন দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে বলা হয়েছে পারিবারিক বাজেট কি ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখানে বাজেট থেকে প্রশ্নটা করা হয়েছে। বাজেট রিলেটেড যে কোনো প্রশ্নই সবসময় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলছে পারিবারিক বাজেট, এই বিষয়টা কি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি বাজেট বলতে আমরা কি বুঝি। বাজেট বলতে বোঝানো হয় কোনো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ।
অর্থাৎ ধরো তুমি একটা পরিকল্পনা করেছো এবং সেই পরিকল্পনাটাকে তুমি যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করবে সেটাকেই বলা হচ্ছে বাজেট। যেমন মনে করো তুমি বললে যে আমি এই সপ্তাহে আমার ব্যয়ের পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে চাই, তাহলে এটা কি শুধুমাত্র একটা পরিকল্পনা? এবং তুমি যখন এই পরিকল্পনার মধ্যে সংখ্যা যুক্ত করবে, যেমন তুমি যদি বলো আমার প্রত্যেক সপ্তাহে ব্যয় হয় ১,০০০ টাকা, আমি সেই ১,০০০ টাকা কমিয়ে ৫০০ টাকায় নিয়ে আসবো, অর্থাৎ ৫০০ টাকা কমিয়ে আমি ৫০০ টাকার মধ্যে আমার ব্যয়গুলো করার চেষ্টা করব। তাহলে এই যে একটা সংখ্যার মাধ্যমে তুমি প্রকাশ করছো, এটাকেই বলা হয় বাজেট। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হচ্ছে বাজেট। আমরা প্রত্যেকেই পরিকল্পনা বলতে কি বোঝায় সেটা খুব ভালোভাবে বুঝি। তাহলে এই পরিকল্পনাটাকে যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব সেটাকেই মূলত বলা হয় বাজেট। একটা পরিবারের জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাজেট না করলে তুমি কিন্তু তোমার আয়ের সাপেক্ষে ব্যয়গুলো করতে পারবে না, এবং একটা পরিবারে এই আয় এবং ব্যয়ের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ পুরো পরিবারটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। পারিবারিক বাজেট বলতে বোঝায় পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ ভবিষ্যৎটা, যেমন মনে করো আগামী ১ মাস আমরা কিভাবে চলবো, এই বিষয়টা ডিপেন্ড করে বাজেটের ওপর। তুমি যেভাবে বাজেটটা তৈরি করবে সেভাবেই কিন্তু তোমার ভবিষ্যৎ কাজগুলো সংগঠিত হবে। পরিবারের আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তাকেই পারিবারিক বাজেট বলা হয়। তাহলে দেখো, একটা পরিবারের আয় এবং ব্যয় দুইটার সাপেক্ষে আমরা যখন একটা পরিকল্পনা তৈরি করব, পুরোপুরি পরিকল্পনা তৈরি করব, যে এই পরিকল্পনার আঙ্গিকেই আমার ভবিষ্যৎ জীবনটা বা আগামী ১ বছর, আগামী ১ মাস চলতে হবে, এটাকেই আমরা বলে থাকি পারিবারিক বাজেট। একটি সুষ্ঠু বাজেট প্রণয়ন করে বাজেটের মাধ্যমে পারিবারিক হিসাব নিকাশ পরিচালনা করতে পারলে নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব। অর্থাৎ আমরা যদি আমাদের বাজেটটা সঠিকভাবে করতে পারি তাহলে এই সঠিক বাজেট এবং সুষ্ঠু বাজেটই আমাদের আগামী দিনগুলোতে সুষ্ঠুভাবে চলার জন্য খুবই সাহায্যকারী হবে। আচ্ছা, তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখলাম, পারিবারিক বাজেট বলতে কি বোঝায়। এবার আমরা চলে যাই আমাদের ৩ নং প্রশ্ন। ৩ নং প্রশ্নে বলা হয়েছে পারিবারিক প্রাপ্তি প্রদান হিসাব কিভাবে প্রস্তুত করা হয়। আমরা আমাদের দ্বাদশ অধ্যায়ে পারিবারিক প্রাপ্তি প্রদান হিসাব, পারিবারিক তহবিল, এই সব কিছুই নির্ণয় করা বা এই সব কিছু কিভাবে আমরা তৈরি করতে পারি সেই সব কিছু শিখেছি। এখন এখানে সেটাকেই বিস্তারিতভাবে আলোচনা করতে বলা হয়েছে, পারিবারিক প্রাপ্তি প্রদান হিসাব আমরা কিভাবে প্রস্তুত করে থাকি। আচ্ছা, তো এখানে বলছে পারিবারিক প্রাপ্তি প্রদান হিসাব দেখতে অনেকটা প্রতিষ্ঠানের নগদান বইয়ের মতো। আমরা যেমন নগদান বইয়ে এক সাইডে রাখি প্রাপ্তি হিসাবগুলো, আরেক সাইডে রাখি প্রদান হিসাবগুলো, ঠিক তেমনিভাবে আমাদের পারিবারিক প্রাপ্তি প্রদানেও কিন্তু একই বিষয়ে দেখা যায়। অর্থাৎ একদিকে থাকে প্রাপ্তি, আরেকদিকে থাকে প্রদানগুলো। এই হিসাবের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবারের বা প্রতিষ্ঠানের সকল নগদ লেনদেনের চিত্র তুলে ধরা হয়। অর্থাৎ এই হিসাবের মাধ্যমে আমরা কোন সোর্স থেকে নগদ টাকা পাচ্ছি, কোন সোর্সে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে, এই সব কিছু বিস্তারিত আমরা একটা ছকের মাধ্যমে বা একটা হিসাব তৈরি করার মাধ্যমে দেখিয়ে থাকি। প্রাপ্তি ও প্রদান হিসাব মূলত নগদ অর্থের আগমন এবং বহির্গমনকে সহজভাবে উপস্থাপন করে। অর্থাৎ আমরা কতটুকু টাকার আগমন ঘটলো আমাদের পরিবারে এবং কতটুকু টাকার নির্গমন ঘটলো পরিবার থেকে, সেই বিষয়টাই সম্পূর্ণ সুন্দরভাবে বা উপস্থাপনের আঙ্গিকে এখানে তুলে ধরা হয়। কোনো নির্দিষ্ট সময়ে পরিবারের বা প্রতিষ্ঠানের যেসব আয় ও নগদ অর্থ পাওয়া যায় সেগুলো প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট পার্শ্বে লেখা হয়। আমরা জানি ডেবিট পার্সটা হচ্ছে বাম দিক, তাই আমরা যখন বিভিন্ন সোর্স থেকে টাকা পেয়ে থাকি
তখন সেগুলো আমরা প্রাপ্তি সাইডে লিখি এবং যে খাত থেকে নগদ অর্থ ব্যয় হয় সেগুলো আমরা ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করি। যেখানে আমাদের টাকা পয়সা চলে যায় বা নগদ টাকা চলে যায় সেগুলো আমরা ক্রেডিট সাইডে লিখে থাকি। এভাবে প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের নগদ লেনদেনের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। অর্থাৎ এভাবে করেই আমরা কিন্তু একটা প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে আমাদের নগদ টাকার যে পরিমাণটা, অর্থাৎ উদ্বৃত্ত নগদ টাকার পরিমাণটা আমরা এখান থেকে দেখতে পাই। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে বলা হয়েছে প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আয় ব্যয় বিবরণী প্রস্তুতের 2টি নিয়ম লেখো। আমরা জানি আমাদের প্রথমে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করে নিতে হয় এবং সেই প্রাপ্তি প্রদান হিসাব থেকে পরবর্তীতে আমরা আমাদের আয় ব্যয় বিবরণীটাকে প্রস্তুত করে থাকি। তাহলে এটা কিভাবে প্রস্তুত করে থাকি সেটাই এখানে কোশ্চেন করা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আয় ব্যয় বিবরণী প্রস্তুতের জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে, তার মধ্যে 2টা নিয়ম আমরা এখানে দেখতে পাই। প্রথম নিয়মটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিকে মুনাফা জাতীয় আয়সমূহ আয় বিবরণীর আয়ের দিকে, ক্রেডিট দিকে মুনাফা জাতীয় ব্যয়সমূহ আয় বিবরণীর ব্যয়ের দিকে লিখতে হবে। অর্থাৎ আমরা প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকে যে সকল মুনাফা জাতীয় আয় পাই সেই আয়গুলোকে আমরা লিখব আয় বিবরণীর আয়ের পাশে বা আয় বিবরণীর আয়ের অংশটার মধ্যে, এবং প্রাপ্তি প্রদান হিসাবের ক্রেডিট সাইডের যে সকল মুনাফা জাতীয় ব্যয়গুলো থাকবে শুধুমাত্র সেগুলোকেই নিয়ে এসে আমরা আমাদের আয় বিবরণীর ব্যয়ের অংশের মধ্যে লিখব এবং এভাবেই কিন্তু আমরা আয় এবং ব্যয়গুলোকে চিহ্নিত করতে পারবো। দ্বিতীয়টাতে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রদান আয় বিবরণীতে হিসাবভুক্ত হবে না। মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান কেমন হতে পারে? যেমন মনে করো তুমি একটা ডিপিএস খুলেছো, অথবা তুমি একটা সাইকেল ক্রয় করেছো, একটা টিভি ক্রয় করা হয়েছে, এগুলোকে বলা হয় মূলধন জাতীয় প্রদান। তো এই মূলধন জাতীয় প্রদানগুলো কখনোই আয় ব্যয় বিবরণীতে আমরা দেখাই না। আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র আয় এবং ব্যয়ের অংশগুলোকেই আমরা দেখিয়ে থাকি। তাহলে এখানে আমরা 2টা নিয়ম দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। এখানে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পারিবারিক তহবিল বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আমরা এখন দেখব পারিবারিক তহবিল বলতে আমরা কি বুঝে থাকি এবং এই প্রশ্নটা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ে। তো এখানে দেখো বলা হয়েছে যে পরিবারের মোট প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বা দেনা বাদ দিলে যে অবশিষ্ট অংশ থাকে তাকে আমরা পারিবারিক তহবিল বলি। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। বলা হচ্ছে পরিবারের মোট প্রারম্ভিক সম্পদ থেকে, অর্থাৎ একটা মাস বা একটা বছর শুরু করার ক্ষেত্রে একদম শুরুতে আমাদের যে সম্পদগুলো থেকে যায় সেই সম্পদগুলোকে আমরা বলছি প্রারম্ভিক সম্পদ। এখন এই প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা আমাদের প্রারম্ভিক দায় অথবা দেনা বলতে পারি, প্রারম্ভিক দায় বা দেনাগুলোকে যদি বাদ দিয়ে দেই যে অংশটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমাদের পারিবারিক তহবিল। অর্থাৎ পরবর্তী বছরটা শুরু করার জন্য এই তহবিলটাই আমাদের হাতে থাকে এবং এই তহবিল দিয়েই আমরা আমাদের বছরটা শুরু করতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে পারিবারিক তহবিল। পরিবারের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, তাই এখানে ব্যবসায়ের মতো আলাদা প্রারম্ভিক মূলধন নির্ধারিত থাকে না। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেমন আলাদাভাবে মূলধন নিয়ে আমরা ব্যবসাটা শুরু করি, একটা পরিবার কখনোই ব্যবসা প্রতিষ্ঠান নয়। তাই এখানে যে আলাদাভাবে মূলধন থাকবে এবং সেই মূলধন নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মতো করে পরিবারটাকে শুরু করতে পারবো এমন কিন্তু নয়। তবে পরিবার একদম শুরু থেকে যেহেতু চলে আসছে, আগের বছরে ঠিক যে যে বিষয়গুলো আমাদের হাতে ছিল এবছরেও যদি সেই বিষয়গুলোই আমাদের হাতে থাকে বা আমাদের পরিবারের সাথে থাকে তাহলে সেইগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের পরবর্তী বছরটা শুরু করব। তাই সেগুলোকে আমরা বলছি পারিবারিক তহবিল। তবুও পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা বোঝার জন্য পারিবারিক তহবিল হিসাব
করা প্রয়োজন। অর্থাৎ একটা পরিবার সঠিকভাবে চলছে কিনা বা ঠিকঠাক সামর্থ্য আছে কিনা এটা আমরা বুঝতে পারি আমাদের সম্পদগুলোর মাধ্যমে। অর্থাৎ আমাদের কাছে কি কি সম্পদ আছে, যেমন মনে করো প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু আসবাবপত্র থাকে, তো এগুলো প্রত্যেকটাই কিন্তু সম্পদ। এই সম্পদগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি একটা পরিবার ঠিক সামর্থ্যটা কেমন এবং তারা কিভাবে চলছে, তারা ধার দেনার মাধ্যমে চলছে নাকি তাদের কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। এই বিষয়টা আমরা পারিবারিক তহবিলের মাধ্যমে বুঝতে পারি। আর্থিক অবস্থার বিবরণীতে পারিবারিক তহবিলকে দায়ের অংশে দেখানো হয়। কোনো নির্দিষ্ট সময়ে আয় ব্যয় বিবরণীতে যদি ব্যয়ের তুলনায় আয় বেশি হয় তাহলে সেই অতিরিক্ত আয় পারিবারিক তহবিলের সাথে যোগ করা হয়। আবার যদি ব্যয় থেকে আয় বেশি হয় সেক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, তাহলে সেই ঘাটতির পরিমাণ পারিবারিক তহবিল থেকে বিয়োগ করে দেখানো হয়। এভাবে পারিবারিক তহবিলের মাধ্যমে পরিবারের সার্বিক অবস্থার ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমরা কি করে থাকি, যখন আমরা দেখি আয়ের পরিমাণটা অতিরিক্ত আছে ব্যয়ের পরিমাণের থেকে, সেটাকে আমরা উদ্বৃত্ত অংশ বলি এবং এই উদ্বৃত্ত অংশটা আমরা সাধারণত পারিবারিক তহবিলের সাথে যোগ করে দেখাই। কিন্তু যদি ব্যয়ের পরিমাণটা আয়ের পরিমাণের চেয়ে বেশি হয়ে যায়, ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি ঘাটতি। এবং যেহেতু এখানে একটা ঘাটতি দেখা দিচ্ছে তাই এই ঘাটতিটা আমরা পারিবারিক তহবিল থেকে বিয়োগ করে দেখাই, যাতে আমাদের পারিবারিক অবস্থাটা বা সার্বিক অবস্থাটা আমরা তুলে ধরতে পারি। তাহলে দেখো, এই ছিল আমাদের দ্বাদশ অধ্যায়ের নমুনা প্রশ্ন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।